মাটি খুঁড়ে শিবানীর কঙ্কাল তোলা হলে কান্নায় ভেঙে পড়ে পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে লাট্টু ও পিকু স্কুলে এলে তখন প্রিন্সিপাল ম্যাম অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, তোমরা স্কুলে এসেছো, তোমরা তোমরা অনেক ভালো করেছো। নিজেরা নিজেরা কখনো অন্যের কথায় নিজেদের নিজেদের জীবন নির্বাচন করবে না। তখন তখন পিকু বলতে থাকে, আমরা আমরা এখানে এসেছি ঠিকই ম্যাম, কিন্তু সবাই তো আমাদের অপমান করছে, দেখছেন না? বাচ্চারা সহ আমাদের কথা বলতে ছাড়ছে না। ঠিক তখনই সুধারানী এসে বলতে থাকে, এমা, লাট্টু পিকু স্কুলে এসেছে, ওদেরকে ওদেরকে আমি নিয়ে যাচ্ছি ম্যাম। তখন তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, হ্যাঁ তুমি ওদের ক্লাসে নিয়ে যাও, আমি একটু আমার রুমে যাচ্ছি, ওখানেই আমি বসছি। ঠিক তখনই আবার ঘুরে বলতে থাকে, শোনো শোনো লাট্টু পিকু, কখনো কখনো মাম্মিরা খারাপ হয় না, মাম্মিরা কখনো ক্রিমিনাল হয় না, ওদেরকে কখনো অসম্মান করবে না। তোমাদের যাই যেটা বলুক না কেন, কখনোই অন্যের কথায় নিজের মাম্মিকে বিচার করবে না। এই বলে প্রিন্সিপাল ম্যাম চলে যায়। ঠিক তখনই তখনই দেখা যায় টোটেনের কথা মতো কাজ শুরু করে দেয় লাট্টু ও পিকু। তো লাট্টু বলতে থাকে, এই দি ভাই, আজকে টিফিনে কি পাঠিয়েছে রে? তখন তখন পিকু বলতে থাকে, কেন, ফ্রুটস, স্যান্ডউইচ এগুলোই তো পাঠিয়েছে। তখন তখন এ কথা শুনে সুধারানী বলতে থাকে, কেন, তোমার তোমার মাম্মি তো প্রত্যেকদিন এগুলোই পাঠায়, কালকেও তো এগুলোই পাঠিয়েছিল, তাই না? তখন তখন লাট্টু বলতে থাকে, কোথায়, কালকে তো এগুলো পাঠায়নি। তখন তখন এ কথা শুনে সুধারানী বলতে থাকে, সত্যি কালকে কালকে ফ্রুটস আর স্যান্ডউইচ পাঠিয়েছিল তো? তখন পিকু বলতে থাকে, মাম্মি তো বলেছিল যে স্যান্ডউইচ পাঠিয়েছে, ফ্রুটস এর কথা তো বলেনি। তবে তবে তুমি কি করে জানলে যে ওখানে ফ্রুটস আর স্যান্ডউইচ আছে? তখন তখন দেখা যায় সুধারানী বলতে থাকে, কি কি ফ্রুটস ছিল সবকিছুই বলে দেয়। এটা দেখে পিকু পিকু আরো বলতে থাকে, তুমি কি করে জানলে, বলো বলো তুমি কি করে জানলে? তার মানে তুমি আমাদের টিফিন ক্যারিয়ার খুলেছিলে, তাই না? সেখান থেকে ফলগুলো ছুঁড়ে ফেলে তারপরে তারপরে আমাদের আমাদের টিফিন বক্সে ওই বাজে জিনিসগুলো রেখেছিলে, তাই তো? ঠিক তখনই সুধারানী পিকুকে বকাবকি করতে থাকলে তখনই ছদ্মবেশে সেখানে আসে তটিনী। সেখানে এসে দেখা যায় সুধারানীকে বকতে থাকে আর বলতে থাকে, আপনার আপনার এত বড় সাহস কি করে হয়? আপনি বাচ্চাদেরকে এভাবে বকেন? আপনার এত বড় সাহস কোথা থেকে পান আপনি, বলুন তো? এদিকে এদিকে দেখা যায় বলরামকে সেই জায়গা থেকে নিয়ে আসে পরশুরাম, সেখান থেকে নিয়ে এসে বলরামের জ্ঞান ফিরে। তখনই বলরামকে বলতে থাকে, তোর এই অবস্থা কি করে হয়েছিল, আমাকে আমাকে সবটা খুলে বল। তখন বলরাম বলতে থাকে, আমার আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার শুধু মনে আছে যে আমি চা খেয়েছিলাম, তারপরে তারপরে হঠাৎ আমার চোখটা আস্তে আস্তে অন্ধকার হয়ে এলো, তারপরে আমার আর কিছু মনে নেই। তারপরে কখন আমাকে তুই এখানে নিয়ে এসেছিস, ওখানে কি কি হয়েছে, আমি আমি সত্যিই কিছু জানি না, কিন্তু বিশ্বাস কর, আমার অনেক খারাপ লাগছে। তোর বোন মানে তো আমারও বোন, তাই না? আমি ওই হারটা রক্ষা করতে পারলাম না। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুই নিজেকে দোষ দিবি না, আমি জানি যে তোর জীবন থাকতে তুই ওই হারটা কারোর হাতে তুলে দিবি না। তোকে তোকে ওরা নেশা করিয়ে একদম একদম জ্ঞান হারিয়ে তারপরে ওটা তোর থেকে ছিনিয়ে নিয়েছে, এখানে তো তোর কোনো দোষ নেই। তখন বলরাম বলতে থাকে, কিন্তু আমি যদি আরেকটু রেসপন্সিবল হতাম, তবে তবে আজকে হারটা হারটা ওরা ওরা আমাদের থেকে ছিনিয়ে নিতে পারতো না। এরপরে দেখা যায় বলরামের থেকে সেই লোকটার বর্ণনা ছেলে। তখন বলরামের বর্ণনা অনুযায়ী শিবপ্রসাদ ভাবতে থাকে, তাদের মধ্যে কে হতে পারে, সে যে শিবপ্রসাদ যাদের মেরেছে তাদের মধ্যে তো কেউ চশমা পড়েনি, কিন্তু কিন্তু তবে তবে কে হতে পারে? এরপরে এদিকে দেখা যায় সুধারানী তটিনীকে বলতে থাকে, আপনি কে আপনি কে এখানে এখানে কেন এসেছেন? তখন তটিনী বলতে থাকে, আমি আমি নতুন নতুন আয়া, আমি এখানে নতুন আয়া হিসেবে জয়েন করেছি। তখন এ কথা শুনে সুধারানী বলতে থাকে, তবে তবে নতুন আয়া হিসেবে জয়েন করেছেন, নিজের কাজ করুন, এখানে এখানে কি চাই, আমার কাজে কেন বাধা দিচ্ছেন? তখন তখন তটিনী বলতে থাকে, স্কুলের তো এমন কোনো নিয়ম নেই যে আয়ারা বাচ্চাদের বকাবকি করবে, এমনকি টিচাররাও তো বকতে পারে না, তবে আপনি কেন ওদেরকে বকছেন? তখন তখন সুধারানী বলতে থাকে, তুমিও কিন্তু ওদের সঙ্গে আমাকে আমাকে আমার আমাকে বকছো, তুমি তুমি কিন্তু ওদের তালে তাল মেলাচ্ছ, ওরা বাচ্চা, ওরা আজে বাজে কথা বলে, ওদের কি বলবো বলো? তখন পিকু বলতে থাকে, কোথায়, আমি তো আজে বাজে কথা বলছি না, আমি শুধু জিজ্ঞেস করেছি যে আমাদের টিফিনের বাটিতে কি আছে, সেটা সেটা তুমি কি করে জানলে? তার মানে তুমি আমাদের টিফিন বাটিটা খুলেছিলে, তাই না? তখন তখন দেখা যায় সুধারানী সেখান থেকে পালিয়ে যায়। এরপরে এরপরে দেখা যায় পিকু ও লাট্টু পিছু পিছু যেতে থাকে। এরপরে দেখা যায় পিকুকে টেনে ধরে তটিনী বলতে থাকে, আমি আমি তোদের মাম্মি, চুপ, একদম কাউকে বলবি না। তখন পিকু বলতে থাকে, মাম্মি তুমি এখানে কি করে এলে?
তখন তখন তটিনী বলতে থাকে, আমাকে তো আসতেই হতো, আমার আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করা হয়েছে মা, সেই ষড়যন্ত্রের রহস্য তো আমাকে খুলতেই হবে, তাই না? এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি স্কুলে এলে কর্ণ চ্যাটার্জিকে দেখে তটিনী তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। এরপরে কর্ণ চ্যাটার্জি লাট্টু ও পিকুকে বলতে থাকে, তোমরা স্কুলে এসেছো? তখন লাট্টু ও পিকু বলতে থাকে, হ্যাঁ নিমতিতে দাদু এসেছি, কেন কোনো দরকার আছে? তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, দরকার বলতে তোমাদের তোমাদের আগামী 7 দিনের মধ্যে টিসি দেওয়া হবে, আগামী 7 দিনের মধ্যে তোমরা এই স্কুল ছেড়ে একদম চলে যাবে, স্কুলে আর তোমরা কখনোই ঢুকতে পারবে না, তোমাদের তোমাদের টিসি দিয়ে দেওয়া হবে, তোমরা টিসি নিয়ে একেবারে এই স্কুল থেকে চলে যাবে, কখনো আর এই স্কুলে আসবে না, কথাটা যেন মাথায় থাকে। এদিকে এদিকে দেখা যায় শিবপ্রসাদ বিজনলালের ছবি নিয়ে এসে বলরামকে দিয়ে বলতে থাকে, দেখ তো এই ছবিটা চিনতে পারিস কিনা? তখন তখন বলরাম বলতে থাকে, চিনতে পারবো না কেন, এটা তো বিজিত লাহিড়ী। তখন তখন দেখা যায় কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ বাট তুই যার কথা বলছিস দেখ তো তার সঙ্গে কোনো মিল আছে কিনা? তখন বলরাম বলতে থাকে, আসলে আমি বলতে পারছি না, বললাম তো সবটা কেমন যেন আবছা আবছা দেখছিলাম, ওই লোকটা মাংকি টুপি পরা ছিল, যখন আমি আমার মাথাটা ঘুরাতে লাগলো তখনই লোকটা মাংকি টুপিটা খুলে ফেললো, তখন তখন আমি শুধু দেখেছিলাম লোকটার গোপ আছে। ঠিক তখনই একটি কাচের বয়াম নিয়ে এসে বলরামের হাতে দেয় শিবপ্রসাদ আর বলতে থাকে, এই বয়ামের পেছন পাশটায় এই ছবিটা ধরা, সামনের পাশ থেকে তুই দেখ, দেখবি আবছা আবছা লাগবে, তবে তবে বুঝতে পারবি তুই। তখন তখন দেখা যায় পরশুমের কথা মতো বলরাম ছবিটা ঠিক সেভাবেই ধরে কিছু একটা বোঝার চেষ্টা করে, আর মনে মনে সেই ছবিটা মনে করতে থাকে, যে ছবিটা সে কাল রাতে দেখেছিল। এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, পরশুরাম একদম হুবহু মিলে যাচ্ছে, ঠিক সেরকম চশমা, সেরকম দাড়ি, সেরকমই গোঁফ, সবকিছু তো মিলে যাচ্ছে, তবে কি বিজনলাল এসেছিল? বিজনলাল এই কুসুমপুর গ্রামে এসেছিল, তাই না? এদিকে দেখা যায় সুধারানী খাবার সেই ফলগুলো সরানোর জন্য বাহিরে এলে ঠিক তখনই তটিনী সুধারানীর কাছে আসে আর বলতে থাকে, কি ব্যাপার, প্রমাণ লোপাট করছো তাই না? তখন এই কথা শুনে সুধারানী অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি তো আয়া তাই না, নিজের কাজ করো, এখানে আমার পিছু পিছু ঘুরছো কেন তুমি? তখন তটিনী বলতে থাকে, এভাবে এভাবে বাচ্চাদের বকছেন আবার চুরি করে খাবারগুলো ফেলছেন, আপনাকে দেখে তো খুব রহস্যজনক মনে হচ্ছে, স্কুলের প্রিন্সিপাল ম্যামকে বলবো নাকি? তখন এ কথা শুনে সুধারানী ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আপনি কে, আর আপনি এভাবে আমাকে জেরা করছেন কেন, আর আপনার কথার কৈফিয়তই বা দেবো কেন আমি? তখনই তটিনী রিভলভার বের করে সুধারানীর মাথায় ধরে আর বলতে থাকে, একদম এখানেই শুট করে দেব, একদম এখানেই শুট করে দেব বলে দিলাম। ঠিক তখনই তটিনীর পুরো ডিপার্টমেন্ট বেরিয়ে আসে। এরপরে সুধারানী বলতে থাকে, আপনি কে এভাবে এভাবে রিভলভার বের করে আমাকে ভয় দেখাচ্ছেন কেন, বলুন, কথা বলছেন না কেন? তখন তখন তটিনী বলতে থাকে, আমি কে, আমাকে আমাকে দেখলে আপনার মাথাটা একদম ঘুরে যাবে। ঠিক তখনই এই বলেই মাস্কটা খুলে ফেলে তটিনীকে দেখে অবাক হয়ে যায় সুধারানী বলতে থাকে, আপনি তো জেলে ছিলেন, তবে তবে আপনি কি করে বেরোলেন? তখন তখন তটিনী বলতে থাকে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট স্পেশাল অফিসার তটিনী গাঙ্গুলি, আমাকে আমাকে জেলে পুরে রাখা এতটাও সহজ নয়, ক্রিমিনালদের নিয়ে সারা 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 বছর কেনাবেচা করি, ওদেরকে সাহিস্তা করি, আর আমাকে আমাকে জেলে পড়বে কোন কোন অফিসার আছে বলুন তো? তখন তখন দেখা যায় এই কথা শুনে সুধারানী ভয় পেয়ে যায়। তখন তখন দেখা যায় তটিনী সুধারানীর মাথায় রিভলভার ধরে বলতে থাকে, যেগুলো যেগুলো করতে বলা হবে ঠিক সেগুলোই করবে, যা যা সত্য সবটাই বলবে, তা না হলে শুট করে দেব বলে দিলাম। তখন এ বলেই নিজের ডিপার্টমেন্টের হাতে তুলে দেয় সুধারানীকে তটিনী বলতে থাকে, ওনাকে নিয়ে যাও। এদিকে দেখা যায় পরশুরাম প্রিন্সিপাল রুমে এসে লহরীকে একটি একটি চিঠি দেয় আর বলতে থাকে, এটা তোমার ছুটির অ্যাপয়েন্টমেন্ট লেটার, তুমি ছুটি কাটিয়ে এসো, তোমার জন্য ফ্লাইট বুক করে দেব আমি, কদিন কদিন ঘুরে এসো, মনটা হালকা হবে। এ কথা শুনে লহরী বলতে থাকে, আপনি এখানে কেন এসেছেন? আমার আমার মনটা খারাপ, আমি আপনাকে কখন বলেছি যার জন্য আপনি আমার জন্য ফ্লাইটের টিকিট নিয়ে এসেছেন, আমার ছুটির ব্যবস্থা করেছেন? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি তোমাকে এ শহরে দেখতে চাই না, এখানে এখানে তোমাকে আমি দেখতে চাই না লহরী, তুমি এখান থেকে চলে যাবে, এ শহর ছেড়ে চলে যাবে। তখন তখন এ কথা শুনে লহরী বলতে থাকে, এটা এটা আপনার পৈতৃক সম্পত্তি নয়, আমি এই স্কুলের প্রিন্সিপাল ম্যাম, ওই দেখুন ওই চেয়ারটা আমার, ও এখানে এই স্কুলে আমার কথাই সবকিছু হয়, আর আপনি এসেছেন আমাকে আমাকে তাড়াতে।
এটা আপনার বাবার পৈতৃক সম্পত্তি নয়, পুরো ভারতবর্ষ আপনার নয় যে আপনার কথা মতো আমাকে আমাকে চলতে হবে, আপনার কথা মতো আমাকে আমাকে এবার এই কলেজ ছেড়ে চলে যেতে হবে, এই শহর ছেড়ে চলে যেতে হবে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, অবশ্যই যেতে হবে, আমি আমি যেটা চাইবো সেটাই করতে হবে তোমাকে, তা না হলে ভালো হবে না। তখন লহরী বলতে থাকে, সবসময় থ্রেট করেই যেতে পারো, শুধু শুধু থ্রেটটুকুই করতে পারো, এর বাইরে তোমার আর কিচ্ছু করার নেই। এদিকে এদিকে দেখা যায় প্রাচীকে ফোন করে শিবপ্রসাদ, ফোন করে বলতে থাকে, প্রাচী, আমি পরশুরাম বলছি। ঠিক তখনই প্রাচী বলে ওঠে, জিজু, তুমি তুমি কোথায়? এদিকে এদিকে কত কিছু ঘটে যাচ্ছে, চোদ্দি ভাইকে জেলে পাঠানো হয়েছে, কিচ্ছু বুঝতে পারছি না আমি, চোদ্দি ভাইকে কি করে বাঁচাবো? জেম্মা তো লাট্টু ও পিকুকে নিয়ে স্কুলে গেল। তখনই দেখা যায় শিবপ্রসাদ প্রাচীকে বাড়ির পেছনে লাগিয়ে দেয় আর বলতে থাকে, তুমি বিজিতের সম্পর্কে যা যা লক্ষ্য করবে সবটা আমাকে জানিয়ে দেবে, আর আমি যে তোমাকে ফোন করেছিলাম এই ব্যাপারটা যেন কাউকে না বলা হয়। তখন প্রাচী বলতে থাকে, ঠিক আছে জিজু, তুমি তুমি চিন্তা করো না, আমি আমি সবটা বলছি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কাল সন্ধ্যায় কি বিজিত বাড়িতে ছিল? তখন প্রাচী বলতে থাকে, হ্যাঁ কাল সন্ধ্যায় ছিল, কিন্তু কিন্তু রাত্রেবেলা ছিল না, তার কখন এসেছে আমি জানি না। আর তখনই পরশুরাম বলতে থাকে, তুমি একটু সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে কাইন্ডলি আমাকে জানাও। এই বলে ফোনটা কেটে দেয় পরশুরাম। ঠিক তখনই অফিসার এসে বলতে থাকে, আপনার আপনার বোনের লাশটা তোলা হয়েছে, ওখানে ওখানে মাটি খনন করে এগুলো পাওয়া গেছে। এই কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। এরপরে পরশুরাম সেখানে গিয়ে সে কঙ্কালগুলো দেখে অবাক হয়ে যায় আর কাঁদতে থাকে। তখন বলরাম বলতে থাকে, প্লিজ পরশুরাম, নিজেকে শক্ত কর, এভাবে ভেঙে পড়লে হবে না। তখন পরশুরাম অনেক অনেক কষ্ট পায় আর নিজে 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 অনেক ভেঙে পড়ে। তখন এটা দেখে বলরাম বলতে থাকে, শুধু তো ও তোর বোন নয়, তাই না? তোর বোন মানে তো আমার বোন, তবে তবে এভাবে ভেঙে পড়লে কি করে হবে? আমাদের বোন যদি সত্যি মরে যেয়ে থাকে, তাকে তো আমরা ন্যায় পাইয়ে দেবো, তাই না? ওকে তো ন্যায় পাইয়ে দিতে হবে আমাকে, তুই দাদা হয়ে চাস না তোর বোন ন্যায় পাক? তখন দেখা যায় অফিসার বলতে থাকে, এতদিন তো এতদিন তো খোঁজ নেননি, এতদিন তো বোনের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, তবে তবে আজকে কেন এরকম করে ন্যাকা কান্না কাঁদছেন বলুন তো? এরকম এরকম ন্যাকা কান্নার মানেটা কি? এরকম এরকম ন্যাকা কান্না কাঁদবেন না, এরকম ন্যাকা কান্না কেঁদে আমাদের কি বোঝাতে চাচ্ছেন? যে আপনি আপনার বোনকে অনেক ভালোবাসেন, তাই না? তখনই বলরাম রেগে যায় আর বলতে থাকে, আপনার আপনার এত বড় সাহস কি করে হয় আপনি ওনার সঙ্গে এভাবে কথা বলেন? আপনার কোনো রাইট নেই ওর সঙ্গে এভাবে কথা বলার। ও ও অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু খোঁজ পায়নি, সম্পর্ক ঠিকই রাখতে চেয়েছিল, পায়নি বিধায় রাখতে পারেনি। আর ওর বোন বিয়েতে। ঠিক তখনই পরশুরাম বলতে থাকে, প্লিজ বলরাম, এখন ওসব বন্ধ কর, এসব তোকে বলতে হবে না। তখনই বলরাম পরশুরামের কথা মতো চুপ করে যায়। এরপরে দেখা যায় পরশুরাম বলতে থাকে, আজকে আমার বোনের জন্মদিন। এরপরে দেখা যায় পরশুরাম সেই দিনের কথা মনে করতে থাকে, যেদিন যেদিন সে শিবানীর সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করেছিল। শিবানী কেক কেটে শিবপ্রসাদকে খাইয়ে দিয়েছিল। তখন শিবপ্রসাদের কাছে গিফট চাইলে শিবপ্রসাদ শিবানীকে চোখ বন্ধ করিয়ে তার মায়ের একটি সুন্দর বালা শিবানীর হাতে পরিয়ে দিয়েছিল আর বলেছিল, এটা মায়ের লকারে ছিল, সেটা আমি তোর হাতে পরিয়ে দিলাম। এটা দেখে শিবানী অনেক খুশি হয়ে গিয়েছিল। শিবানী বলেছিল, দাদা, আমি এই বালাটা কখনো খুলবো না, আমি আমি যতদিন বেঁচে থাকবো এই বালাটা কখনোই আমি আমার হাত থেকে খুলবো না। ঠিক তখনই তার বয়ফ্রেন্ড তাকে ফোন করেছিল। শিবপ্রসাদ কথা বলার জন্য ফোনটা শিবানীর হাত থেকে নেওয়া মাত্রই ছেলেটা ফোনটা কেটে দিয়েছিল। তখন শিবানী লজ্জায় লাল হয়ে গিয়েছিল। এই কথাটা ভেবে আরো কাঁদতে থাকে শিবপ্রসাদ। আজকে আজকে ঠিক সেই দিনটাই, কিন্তু কিন্তু তার বোন নেই, তার বোনের কঙ্কাল তার সামনে সামনে পড়ে আছে। এই বলে হাঁটুতে হাত দিয়ে চিৎকার করে কাঁদতে থাকে শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা অফিসার, আপনারা যখন এই কঙ্কালটা তুলেছেন তখন কি একটা বালা পেয়েছিলেন? তখন অফিসার বলতে থাকে, কই না তো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, হাতটা খুব ভালো করে দেখেছিলেন তো? তখন অফিসার বলতে থাকে, হ্যাঁ, চিরুনি তল্লাশি চালানো হয়েছে, এমন কোনো কিছু পাওয়া যায়নি। এরপরে দেখা যায় কনস্টেবলরা সবকিছু নিয়ে যায় ফরেনসিকে টেস্ট করানোর জন্য। তখন শিবপ্রসাদ বলরামকে বলতে থাকে, আমার কেমন খটকা লাগছে, মনে হচ্ছে এটা শিবানীর দেহ নয়।